হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন ভাই, মুর্শিদ সালিম। আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা। আমার 10-12 বছর আমরা একসাথে লেখালেখি করছি। অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমাদের নিয়মিত একজন আলোচক। তো ওয়েলকাম সালিম ভাই, অনেকদিন পর থ্যাংক আপনার ইউ। সাথে শো করতেছি। থ্যাংক ইউ মির্জা ভাই। তো আম, আজকে আমরা আলাপ করবো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। গোটা অনলাইন দুনিয়া এটা নিয়ে মোটামুটি আপনার আম, আহ, মানে কয়েক ভাগ হয়ে গেছে। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, যিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং আরেকজন সহযোদ্ধা, শফিকুল আলম। ওনার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে এবং কেউ এটাকে অত্যন্ত প্রশংসা দৃষ্টিতে দেখতেছেন। কেউ বলতেছেন যে এটা তার নিরপেক্ষ, এরভাবে তার কাজ করা উচিত হয় নাই, এই কাজটা করা উচিত হয় নাই। তো উনি যেটা করছেন সেটা হলো যে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলের সামনে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছিল। পলাতক স্বৈরাচার খুনি শেখ হাসিনা যে 6,000 মানুষকে খুন করছে এবং আম, কয়েক আম, 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 প্রায় 100 অথবা 200 বিলিয়ন ডলার সে লুট করে নিয়ে গেছে, সেই শেখ হাসিনার একটা ছবি, জুতার মালা পরানো একটা ছবি যেটা বিখ্যাত হয়েছিল। সেই ছবিটা দিয়ে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছিল, সেখানে উনি ডাস্টবিনে ময়লা ফেলতেছেন। তো এটা নিয়ে অত্যন্ত উত্তপ্ত গত 2 দিন ধরে আমরা বিভিন্ন ডিবেট দেখলাম। এবং যেহেতু শফিক ভাই আমাদের এখানে আমাদের পরিচিত, আমাদের 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 সাথে ওনার মানে ওনার লেখা টেখা আমরা অনেক দিন ধরে পড়ি এবং তার সাথে ইন্টারাকশন আছে। এবং ইভেন আমাদের একটা গ্রুপের উনি সদস্য। দীর্ঘদিন যাবৎ জুলাই আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করছি। তো সেই পার্সপেক্টিভ যে আমরা এটা বোঝার চেষ্টা করবো যে শফিকুল আলমের ওনার আহ, অবস্থানটা কি, আসলে এটা কি আসলে ভুল বা ঠিক। তো এটা আসলে একটা ডিবেট হতে যেতেছে। আমি শফিকুল আলমের পক্ষে থাকবেও, সালিম ভাই বিপক্ষে। একটা আলোচনা হবে, একটা ডিবেটের মতো আলোচনা হবে। তো সালিম ভাই, আপনি প্লিজ শুরু করেন। আমরা আম, আপনার আমরা যেই ডিবেটের উদ্দেশ্যে এই শোটা করতেছি সেটার প্রেমিস আপনি জানেন, সেই বেসিসে আপনি শুরু করতে পারেন প্লিজ। থ্যাংক ইউ মির্জা ভাই। আসলে ডিবেটে আসলে শফিক ভাইয়ের পক্ষ বিপক্ষ বিষয়টা এইভাবে বললে মনে হয় একটু ভুল বোঝাবুঝি হতে পারে। কারণ শফিক ভাইয়ের যে বক্তব্য বা যে অবস্থান, সেটা এখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করছে আর কি। ফলে আসলে এটা একটা সোশ্যাল ডিবেট, একটা ডেমোক্রেটিক ডিবেট। সো এটা শফিক ভাইয়ের পক্ষে বিপক্ষে না আর কি। শফিক ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমি দীর্ঘদিন ওনার লেখা ফলো করি, বিশেষ করে আহ, যখন হাসিনা ক্র্যাকডাউন করলো, ইন্টারনেট শাটডাউনের সময় আমরা সম্পূর্ণভাবে যারা বিদেশে থাকি সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলাম শফিক ভাইয়ের যোগাযোগের উপর। আমরা আহ, সারাদিন তাকিয়ে থাকতাম যে কখন শফিক ভাই একটা আপডেট দেন, কারণ ওনার ইন্টারনেট অ্যাক্সেসটা ছিল তখন। তো আহ, এটা আসলে ব্যক্তিগতভাবে শফিক ভাইয়ের পক্ষ বিপক্ষ না, পুরো বিষয়টা নিয়ে আমি একটু বলি। তো এই বিষয়টার অনেকগুলো লেয়ার আছে। আপনার আপনি যদি খেয়াল করেন যে একটা পক্ষ আছে যারা ভাবছে, মনে করছে যে আহ, সরকারি একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, গুরুত্বপূর্ণ পদটা কেমন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, অর্থাৎ উনি যা বলবেন বা করবেন সেটা প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসাবে, মানে ধরে নেব যে প্রধান উপদেষ্টা এটা অ্যাপ্রুভ করেছেন। তো এতটুকু গুরুত্বপূর্ণ ওনার পদটা। তো এই পদে থেকে উনি এই কাজটা করবেন কিনা, এটা করা উচিত না, এটা এক পক্ষের মতামত। এর মধ্যে আরেকটা পক্ষ আছে যেটা বড়, তারা ভাবছে যে না, উনি ঠিক কাজটি করেছেন। আবার আরেকটা পক্ষ আছে যারা কালচারালি হয়তো আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন যাবৎ অ্যালাইন্ড, তারা রুচির প্রশ্নটা সামনে নিয়ে এসেছে, না এটা রুচিকর হয়নি, এটা তাদের কাছে ভালো লাগেনি, সেইভাবে তারা মতটা প্রকাশ করছেন। আরেকটা পক্ষ যেটা আছে, যারা হার্ড কোর আওয়ামী লীগ, তারা সরাসরি শফিক ভাইয়ের
চরিত্র হনন, শফিক ভাইয়ের পরিবারকে থ্রেট দেওয়া, নানান রকম কথাবার্তা বলছে। সো ডিফারেন্ট লেয়ার আছে এখানে। সো এখানে যদি আমরা একপাক্ষিক ভাবে, একমুখী ভাবে আমরা আলোপ করি যে কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে খুবই সমস্যা হবে। ব্যক্তিগতভাবে আমি যে অবস্থানে আছি, সেটা আমি মনে করি যে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদে থেকে কাজটা মনে হয় আমার মতে কাজটা ঠিক হয়নি। কারণ কি, আমি কেন এটা মনে করি? কারণ দেখুন, আমরা গত 15 বছর যাবত দীর্ঘ সংগ্রাম করেছি হাসিনার আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। নিজেদের মতামত দিয়েছি, জনমত তৈরি করেছি, জনমতকে প্রভাবিত করেছি, যার ফলশ্রুতি হিসাবে কিন্তু ধীরে 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 একটা পাটাতন তৈরি হয়েছে হাসিনার পতনে, যার ফল হচ্ছে জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্ররা, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিশু, কিশোর, তারা জীবন দিয়েছে। কিন্তু এই পাটাতনটা কিন্তু তৈরি হয়েছে দীর্ঘ 15 বছর যাবত। তো আমরা কেন হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব হয়েছিলাম, সেই প্রেক্ষাপটটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কেন। ব্যক্তিগতভাবে আমি, আমাকে যদি সময় দেন আমি বলি, আমার অ্যাক্টিভিজম শুরু হয়েছে গণজাগরণ মঞ্চ ওই সময় থেকে। তখন আমি দেশের বাইরে কেবল এসেছি। আমি যখন দেখলাম যে একটা যুদ্ধ অপরাধের বিচারের জন্য যে একটা আন্দোলন, সেই আন্দোলনটা ধীরে ধীরে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে রাষ্ট্রের কাঠামোগুলো উলটপালট হয়ে যাচ্ছে, তখন প্রশ্ন দুইটা আসলো সামনে, যে আমরা কি যুদ্ধ অপরাধীদের বিচারটাকে এক নম্বরে রাখবো, না রাষ্ট্রের কাঠামোটাকে যে সঠিক রাখা দরকার, রাষ্ট্র ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, এইটার দিকে মতামত দেব। তো আমার ব্যক্তিগত মতামত হলো যে রাষ্ট্রের কাঠামোই যদি ভেঙে পড়ে, তাহলে যুদ্ধাপরাধের বিচার বলেন আর যত নোবেল কজ নিয়ে আপনি কথা বলেন, কোনোটাই কোনো জনগণের কোনো কাজে আসবে না, দেশের কোনো মঙ্গলে আসবে না। তো সেই প্রেমিস থেকে আমার অনলাইনে পলিটিক্যাল অ্যাক্টিভিজম শুরু। তারপর থেকে যতবার আমি দেখেছি যে একের পর এক রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলো ভেঙে পড়ছে, রাষ্ট্রের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, রাষ্ট্র একটা নির্মোহ জায়গা থেকে কাজ করতে পারছে না, প্রত্যেকটা জায়গায় আমি সমালোচনা করেছি, আক্রমণ করেছি, জনগণকে সচেতন করার চেষ্টা করেছি। তো এখনো আমার অবস্থান সেটাই আছে। আমি যখন দেখি যে আমরা যে ধরনের রাষ্ট্রের জন্য গত 15 বছর সংগ্রাম করেছি, সেই রাষ্ট্র গঠনে যদি আমরা আন্তরিক না হই, রাষ্ট্রের কাঠামোটার বিষয়ে যদি আমরা আন্তরিক না হই, তাহলে আমরা যত ভালো কথাই বলি, যত ভালো কাজই করি, ইন দ্য লং রান সেটার রেজাল্ট পজিটিভ আসবে না, নেগেটিভই থাকবে। এটা হচ্ছে অল্প কথায় আমি আমার অবস্থানটা ব্যক্ত করলাম। এখন যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। জি, যেহেতু এটা ডিবেট হবে, আমি অবশ্যই আপনার বিপক্ষে বলবো। তো এখানে যেটা হয়েছে, যে প্রথম কথা হলো, আমার যে যুক্তিটা থাকবে সেটা হলো যে রাষ্ট্রকে আপনারা যেভাবে দেখেন, যে রাষ্ট্র একটা আপনার বিশেষ করে আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এই জন্য আমি আপনার থট প্রসেসটা বা অন্য যারাই আছে, যারা পলিটিক্যালি করতেছে, যারা অতি একটা মানে একটা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা করতেছেন যে রাষ্ট্র সবসময় নিরপেক্ষ থাকবে, এবং কিন্তু রাষ্ট্র তো সবসময় নিরপেক্ষ থাকে না। আমাদের, আপনি দেখেন যদি আম, ইহুদিদের বিরুদ্ধে যেই হলোকাস্ট হইলো, তো সেটার বিরুদ্ধে পশ্চিমা প্রচুর রাষ্ট্র পুরোপুরি আপনার ওই যে ঘৃণার করে। তারপর আপনার যেই রাষ্ট্রগুলো আপনার যদি ধরেন আম, অন্যান্য রাষ্ট্র, ধরেন মুসলিম রাষ্ট্রগুলাও, তাদের মানে একটা রাষ্ট্রীয় আপনার অবস্থান আছে, যে এই যে ঘৃণা প্রকাশ হোক, অথবা মানে রাষ্ট্রীয় কাঠামো হোক, রাষ্ট্রের একটা একটা পক্ষ তারা নেয়, যে এই নিরপেক্ষ অবস্থান যেটা ধরতেছেন সেটাও না। এবং মজার ব্যাপার হচ্ছে সেটাতে সবচেয়ে বড় সমালোচনার ব্যাপার হলো পশ্চিমা রাষ্ট্রগুলা, কারণ তারা সব জায়গায় সেকুলারিজম এবং সব জায়গায় সভ্যতা, মানে এই ফেয়ার এগুলো শেখায়। কিন্তু তারা দেখা যায় যখন অ্যান্টিসেমিটিজম বলে অনেক আলোচনা বন্ধ করে দেয়, এবং সেটা কিন্তু পুরোপুরি রাষ্ট্রীয় অবস্থান। সম্প্রতি আপনি দেখবেন যে একটা এক্সিকিউটিভ অর্ডার পাশ হয়েছে আমেরিকাতে, আপনি যে দেশে থাকেন,
সেখানে অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নিছে। ইভেন যারা এই হার্ভার্ড তারপর অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রটেস্ট করতেছিল তাদের বিরুদ্ধে মানে অবস্থান নিছে, যারা একটা গণহত্যার বিরুদ্ধে দাঁড়াইছিল। তো রাষ্ট্র সবসময় নিরপেক্ষ থাকবে, এটা আসলে একটা, এটা থিওরিটিক্যাল, এটা মানে বলতে পারেন যে হ্যাঁ এটা খাতা কলমে অনেক ভালো শোনা যায়, কিন্তু এইভাবে চলে না অনেক। সেকেন্ড পয়েন্ট হলো যে আহ, মানে মানুষ, আহ, মানুষ যেহেতু রাষ্ট্র এবং সরকার, এটা মানুষের ইমোশন আছে এবং একটা নৈতিক অবস্থান আছে। তো আমি মনে করি যে আমরা যেই আমরা কিন্তু সেই হিসাবে তেমন কিছুই করিনি। আপনি দেখেন, যদি আমাদের অবস্থানগুলো দেখেন, তাহলে আমরা বলবো যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থানই নেই, তাদের বিচার শুরু করতে পারি নাই ঠিক মতো। তাদের বিরুদ্ধে আম, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, বাট দ্যাট ইজ নট এনাফ। কোনো ফর্মাল শেখ হাসিনাকে ফেরত আনার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই যেই সব জায়গায় মানে এদের যেই অপরাধ, আপনার অপরাধের তো সীমাহীন অপরাধ। এরা এলাকায় এলাকায় প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় যেসব অন্যায়গুলা করছে সেগুলোর কোনো লিস্টিং নাই। বড় বড় কিছু অন্যায়ের আপনি কত কত টাকা দুর্নীতি করছে এটার একটা শ্বেতপত্র প্রকাশ হয়েছে, সেটা আমরা মোটামুটি জানি। এবং এই গুম খুন, তারপর অত্যাচার মামলা টামলা যেগুলো হয়েছে সেগুলো আমরা জানি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো আমরা শুরুই করি নাই। অনেকে বলতেছে যে শেখ হাসিনার নিয়ে একটা ঘৃণার স্তম্ভ করা উচিত, যে লোকটা 6,000 মানুষ মারছে। 6,000 সংখ্যাটা আমি এই জন্য বলতেছি, আপনি দেখবেন গুম, ক্রস ফায়ার এবং অন্যান্য বিচার বহির্ভূত হত্যা, সেটার একটা সংখ্যা গত 17 বছরে প্লাস হলো যে জুলাই আন্দোলনে 800 মানুষ যে তারা মারছে। এবং তাদের ধরেন পুলিশ টুলিশ সহ যদি এগুলো ধরি তাহলে, কারণ পুরো কেওস তো তাদের তৈরি করা। তো এই এতগুলো মানুষ যে মারে, তার বিরুদ্ধে তো ঘৃণা আমরা সেভাবে প্রকাশ করতে একটা ডাস্টবিন তৈরি হয়েছে। এটা 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 এটাতে যদি এবং আম, আমি আমার সেকেন্ড প্রেমিসে চলে আসি। শফিক ভাইকে আমরা 10 বছর ধরে চিনি, যেমন সালিম ভাই বললেন আমাদের একজন সহযোদ্ধা ছিলেন, এবং উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটা করে সেটা আমরা খুব ভালো করে জানি। যেমন ওনার সমালোচনাগুলো আসতেছে আপনার যে উনি শেখ মুজিবের এক চশমার সাথে ছবি তুলছেন, অথবা আম, সাকিব মেনিয়া নিয়ে উনি একটা ছবি দিছেন উইন্টার জ্যাকেট পরে। এটা আওয়ামী লীগের সহভাগী যারা তারা অনেক উৎফুল্ল হয়েছে যে উনি নাকি, আবার বলতেছে যে শেখ 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 হাসিনাকে ইয়ার পার্সন অফ দ্য ইয়ার গত বছর উনি প্রকাশ করছে। এটাও একটা ব্যাপার। কিন্তু আমরা যারা রিড করি আমরা কিন্তু জানি যে উনি আসলে উনি একটা নিরপেক্ষ। এটা খুব ইউনিক, কারণ ব্লগে আমরা যেগুলা করি, আমরা বলি একটা কথা, আমরা প্রতিক্রিয়া দেই, আজকের একটা টপিক নিয়ে কথা বলি, নিজেদের মতাদর্শ কিছু একটা চাপায় দিই, অথবা আম, কিছু জোরপূর্বক কিছু বা নীতি নৈতিকতা মানুষকে শেখানোর চেষ্টা করি, এগুলা। কিন্তু উনি যেটা করেন, উনি হলো একটা ডায়েরি লেখেন যে গ্রামে গেলাম আজকে এই অবস্থা হলো, অথবা সাভারের এই গার্মেন্টসটা এই কারণে বাংলাদেশের জন্য বিশাল একটা মানে জরুরি ব্যাপার, বা গ্রামে চমচম কেন মানে এত পপুলার ইস্যু। মানে ইউনিক ইউনিক আইডিয়া, এবং মানে এবং ব্যাপারটা হচ্ছে যে মানুষটা এতই সৎ, এবং মানে কি, মানুষের লেখা পড়লে বোঝা যায় যে মানুষটা কি আসলে জেনুইনলি কথা বলতেছে না। এটা লেখকের ব্যাপারে এত, হুমায়ুন আহমেদ বা অন্যান্য যে কি লেখক, মানুষ কিন্তু কানেক্ট করতে পারে যে আসলে মানুষটা জেনুইন পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলতে পারতেছে কিনা বা করতেছে কিনা। সেই জায়গা থেকে শফিক ভাই পুরোপুরি কমপ্লিটলি আমাদের মানে পলিটিক্যাল বক্তব্য উনি দিত, বাট যেটাই দিত সেটাই এটা খুবই দুর্দান্ত হতো। এবং ওনার সাথে পার্সোনালি বহু কথা বলছি আমি ফোনে। তো তখন আমার মনে হয়েছে যে হি ইজ এ ভেরি ভেরি লার্ন পার্সন। মানে কোনো মানে এরকম না যে একটা লেখা লিখলাম আজকে উঠে, এরকম না। উনি অনেক পড়াশোনা করছে, 71 নিয়ে হোক, ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে হোক, বাংলাদেশি হিস্ট্রি হোক। কারণ উনি এএফপির আপনার প্রধান ছিল, তো স্বাভাবিকভাবে এবং মানে পৃথিবীর সব ঘটনা জানে। তো এরকম একটা লোকে একটা ইউনিক ব্যাপার যে তাকে আমরা প্রেস সচিব হিসেবে পাইছি, তো সেই জন্য তার প্রতি কিছু সফট কর্নার আছে আমাদের। তো নিরপেক্ষ অবস্থান থেকে যে সবসময় নিরপেক্ষতা বজায় রাখতে হবে, এটা আসলে মানে একটু জোরপূর্বক মনে হইতেছে। এবং স্পেশালি কামিং ফ্রম ওই রুচিশীলতা, দেখেন রুচিশীলতা কিসের। খালেদা জিয়াকে আপনার সংসদে দাঁড়ায়া প্রধানমন্ত্রীর পদ তো আপনার প্রেস সচিবের চেয়ে অনেক বড়, এটা তো নিশ্চয়ই স্বীকার করবেন। সেখানে তারা
চটি পড়ছে। আমরা জানি নাইনটিজে তারা, আপনার দেখবেন আপনি সংসদের নথিগুলা ঘাটলে সেখানে জাস্ট খালেদা জিয়া যে যুদ্ধবন্দী ছিল, তারপর এটা ছিল খুবই নোংরা নোংরা কথা, তারপর এই ফালুকে জড়ায়া, মানে যেগুলো অ্যাবসার্ড কথাবার্তা এইসব ধরনের ওপেনলি সংসদের মধ্যে বলা হয়েছে। তো আপনার রুচিশীলতা, এই যেই মানুষগুলো আজকে রুচিশীলতার প্রশ্ন তুলছে, তারা কি একটা শব্দ বলছে? তারপর আজকে দেখেন ওই যে শাহবাগের সামনে চারুকলার যে মিছিলে, সেখানে আপনার খালেদা জিয়ার পুতুল একটা বানায়, একটা ডাইনি, মানে খুব একটা ন্যাক্কারজনক পুতুল মানে বানায় ওটা এই করা হইতেছিল। এটা কি রুচিশীলতা হয়েছে? খালেদা জিয়ার ভুরু, তারপর মেকআপ, তারপর অনেক তাকে মানে বিগ ট্রল করেছে। বিএনপি নারী নেত্রীদের আপনার এই করা হয়েছে। তারপর আপনি আরো দেখেন শফিকুল আলমের মেয়ের ছবি ফেক করে এই যে এই টিমের মানে লোকজন সরাসরি শেয়ার করতেছে। এক ছেলে লন্ডন থাকে, সে ছাত্রলীগের কি ছিল হোয়াট এভার, সে বলতেছে যে শফিকুল আলমের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাকে ধরে ধরে মারবে, সে তো পালা যাবে, মানে যদি ওরা ক্ষমতায় আসে তাকে ধরে তাদেরকে ধরে ধরে, আত্মীয় স্বজনকে ধরে ধরে মারবে। তারপর আজকে আবার এই কয়েক ঘন্টা আগের খবর, এটা নিয়ে আমরা একটা শো করব। এ টিমের যে এই চটি পিয়াল যাকে বলা হয়, যে চটি একটা সাইড থেকে যার উত্থান, তার শোতে শেখ হাসিনা নিজে এসে আপনার এই শফিকুল আলম, তারপর এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর এই সার্জিস, সবার সম্পর্কে নোংরা নোংরা কথা, সেই পুরনো আলাপ দিয়ে গেছে। তো এদের মধ্যে থেকে আমরা কিভাবে নিরপেক্ষ থাকতে পারি? আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা ইউনিক। আপনার এটা বুঝতে হবে যে ওদেরকে ওদের মতোই ডিল করতে হবে। এছাড়া আর এবং বাংলাদেশের মানে আম, আমি এটা জানি, এটা 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 আমার মানে আপনার সাথে একমত হইতে কোনো দ্বিধা নাই যে প্রেস সচিবের পদটা যদি তারা রাখতো, কিন্তু সেটা হলো যে আপনার যদি একটা সেফ জোনে থাকতাম আমরা, যে প্রতিটা দলই মোটামুটি সভ্য ভদ্র এবং তারা কখনোই এই ধরনের করে না। উনি যদি আনপ্রেসিডেন্টেড ওয়েতে এরকম করতো তাহলে আমরা বলতাম হ্যাঁ এটা খুবই ন্যাক্কারজনক একটা কাজ হয়েছে। কিন্তু যেই দলটা ন্যাক্কারজনক কাজ করে আসছে, মানে শত 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 ন্যাক্কারজনক কাজ করছে, এই যে রুচিশীলতা যারা বলতেছে তারা একটা কম মুখের কথা উচ্চারণ করে নাই। সেখানে এরকম একটা ব্যাপারে নিয়ে এত বাড়াবাড়ি করাটা, আমার মনে হইতেছে যে শুধুমাত্র শফিকুল আলমের বিরুদ্ধে একটা আম, মানে বড় একটা অবস্থান তারা নিছে। আম, এটাই আমার কাছে মনে হইতেছে। আচ্ছা, ইমতিয়াজ ভাই, না আপনি খুব সুন্দর কথা বলেছেন এখানে। আহ, যে কথাটা আমি আগে বলেছি, এটা কিন্তু আসলে ব্যক্তি শফিকুল আলমের আহ, আহ, বিষয়ে কথা না, সামগ্রিকভাবে বিষয়টা। হুম এক নম্বর, আপনি যেটা বলেছেন যে আহ, লীগের লোকজন যে কাজগুলো করছে, যে শফিক ভাইয়ের ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের নিয়ে যে হুমকি ধামকি অশ্লীলতা, এটা তো তাদের চরিত্র, এটা আমরা জানি। লীগের পক্ষে সফট কালচারাল যারা, তাদের রুচিতে বাধে, এটাও আমরা জানি। এরা আমাদের পরিচিত। হুম 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 এদেরকে মোকাবেলা আমরা গত 15 বছর যাবত করতেছি, সামনেও করতে হবে, সেটার কৌশল, এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে এদেরকে মোকাবেলা করতে হবে। হুম এদেরকে আর পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না। হুম এই বিষয়ে তো আমাদের কারোর কোনো দ্বিমত নাই, হুম 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 তাই না? সুতরাং দ্যাট ইজ সেটেলড, আমরা একমত, এটা নিয়ে বিতর্কেরও কিছু নাই। এখন সেটা কিভাবে করব, সেটা আমরা হয়তো আলোচনা করে ঠিক করতে পারি। পলিটিক্যালি করব, কালচারি করব, না আইনের মাধ্যমে করব, সেটা ডিবেট থাকতে পারে, কিন্তু এটা যে করতে হবে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। এখন হাসিনার ছবি ডাস্টবিনে লাগানো যাবে কিনা, অবশ্যই লাগানো যাবে। আমি তো বলি, ডাস্টবিনে কেন, বাথরুমে লাগান, কমোডে লাগান, সব জায়গায় লাগান, কিন্তু হুম সেই হুম। কাজটা করবে জনগণ, তাদের ক্ষোভ এবং ঘৃণার জায়গা থেকে। হ্যাঁ। এখন আপনি যেটা বললেন যে জার্মানিতে এটা হয়, অমুক জায়গায় এটা হয়, এখন এক একটা দেশের হিস্ট্রি, প্রেক্ষাপট, সবকিছু তো আলাদা। জার্মানিতে ধরেন হিটলারকে সরানোর জন্য আপনার একটা দীর্ঘমেয়াদী বিশ্বযুদ্ধ করতে হয়েছে, লক্ষ লক্ষ লোক সেখানে মারা গেছে, দুই পক্ষেরই। হুম হুম সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ সেই যুদ্ধে জড়িত ছিল, মানে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সেই যুদ্ধটা হয় নাই। তারপর কি হয়েছে সেখানে,
যুদ্ধ জয়ের পর, হিটলার পালিয়ে যাওয়ার পর একটা নুরেমবার্গ ট্রায়াল হয়েছে। সেই ট্রায়ালে নাৎসি লিডারদের বিচার করা হয়েছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে, তাদের পার্টি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ জিনিসটা সেটেলড। সেটেলড হওয়ার পর এখন আপনি একটা জিনিস সেটেল হয়ে গেলে সেটা নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আমাদের দেশের ইতিহাসটা যদি আপনি দেখেন, আমাদের দেশের ইতিহাসটা কিন্তু যদি 71 থেকেও আপনি চিন্তা করেন, যে 71-এ কিছু লোক বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। শুধু আদর্শিক বা রাজনৈতিক বিরোধিতা নয়, একেবারে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হয়ে অ্যাট্রোসিটির অংশ ছিল তারা। এটা কিন্তু একটা বড় ডিসপিউট তৈরি করছে আমাদের সমাজে এবং রাষ্ট্রে। তো গত 71-এর পর থেকে 3-4 দশকে এটা মোটামুটি একটা সেটেলমেন্টের দিকে যাচ্ছিল ধীরে ধীরে, কিন্তু এই জিনিসটা কিন্তু আবার আনসেটেলড হয়ে গেছে হাসিনা শাসন আমলে এসে। যে ক্ষতটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আবার খুঁচিয়ে খুঁচিয়ে আবার বড় একটা ক্ষত তৈরি করা হয়েছে। এই ক্ষতটা কিভাবে এখানে আমি আরেকটা জিনিস বলি, যে শফিক আলম ভাইয়ের যে পার্সোনাল ব্লগিং গুলো, সেগুলো তো একটা আলাদা জিনিস। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে উনি যেটা করছেন সেটা ভিন্ন বিষয়। এখন গতকাল উনি যে ছবিটা দিয়েছেন, সেটাকে আমি সহ অনেকে বলছি যে রাষ্ট্রীয় পদে থেকে এটা করা ঠিক হয়নি। শুধু উনি কিন্তু না, একজন উপদেষ্টাও কিন্তু এটা করেছেন, আসিফ মাহমুদ। ওনার ছবিটা আমি দেখলাম, তার মানে যে রাষ্ট্রের আহ, গুরুত্বপূর্ণ পদে থেকে এটাকে এন্ডোর্স করা হচ্ছে। তো শফিক ভাই ছবিটা ওনার ফেসবুক থেকে প্রত্যাহার করেছেন, করে পরের দিন আবার একটা স্ট্যাটাস দিয়ে উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছেন বেশ হুম কয়েকটা পয়েন্টে। ওনার সবগুলো ওনার অধিকাংশ পয়েন্টের সাথে আমি একমত। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, হাসিনাকে আসতে দেওয়া যাবে না, হুম হুম আওয়ামী লীগ যেন বাংলাদেশে আর পলিটিক্যাল স্পেসে কোনোদিন ক্ষমতায় ফিরতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। হুম আওয়ামী লীগের বিচার করতে হবে, হাসিনা তার দোসরদের বিচার করতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু সেটা কোন প্রক্রিয়ায়? এখন শফিক ভাই যে স্ট্যাটাসটা আজকে দিয়েছেন, তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে সমালোচনাটা করা হয়েছে যে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে। উনি বলেছেন রাষ্ট্র নিরপেক্ষ থাকবে এই সরকারের অংশীদারদের জন্য। হুম এটা ওনার মানে ওনার আজকের স্ট্যাটাসে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে সরকারের অংশীদারের জন্য। এবং অংশীদার কারা কারা সেটাও তিনি একটা আইডিয়া দিয়েছেন আর কি, যারা গত 15 বছরে এই সরকারের হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। এখন দেখুন, আমি এখানে একটু আমি ইতিহাসটা, কারণ আমাদের তো একটা 15 বছরের ফ্যাসিবাদী শাসনের আহ, একদম দগদগে স্মৃতি রয়েছে আমাদের মধ্যে। হুম ফ্যাসিবাদটা কিভাবে উত্থান হলো, কিভাবে ইভলভ করে এই জুলাই ম্যাসাকার পর্যন্ত আসলো, সেটা তো আমরা নিজের চোখে দেখেছি। তখন আমার মনে পড়লো 2014 সনের 10ই জানুয়ারি বিডি নিউজ 24 একটা নিবন্ধ প্রকাশিত হলো, গণতান্ত্রিক একনায়কতন্ত্র, এটা শিরোনাম। জি নিবন্ধটার লেখক হচ্ছে অধ্যাপক আনোয়ার হোসেন, কর্নেল তাহেরের ভাই, যিনি জাহাঙ্গীরনগরের উপাচার্য ছিলেন হাসিনার আমলে। হুম এবং এই আওয়ামী ফ্যাসিবাদের যে বুদ্ধিবৃত্তিক বৈধতা উৎপাদন তার অন্যতম কারিগর তিনি। সেখানে ওই সময়টা আবার আপনাকে বিবেচনা করতে হবে যে কোন সময় সেটা। 5ই জানুয়ারি একটা নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন, বিরোধী দলগুলো অংশগ্রহণ করে নাই। আপনার আহ 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ভারত থেকে সুজাতা সিং এসে এরশাদকে জোর করে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। এবং হাসিনা এক এই ওই প্রথমবারের মতো বিনা ভোটে জোর করে ক্ষমতাটা ধরে রাখলো। তো সেটার বৈধতাটা উৎপাদন করছে আনোয়ার হোসেন কিভাবে, দেখুন কি কি কারণে এই সরকারের ক্ষমতায় থাকা দরকার, এই সরকার সামনে কি কি করবে, দীর্ঘ একটা নিবন্ধ।
তিনি উপসংহারটা এইভাবে দিচ্ছেন যে এই সরকারকে হতে হবে গণতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক। উনি বলছেন কাদের জন্য গণতান্ত্রিক? জনগণের জন্য গণতান্ত্রিক। মানে কাঁঠালের আম সত্য আর কি। এবং একনায়কতান্ত্রিক হবে কাদের জন্য? একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের জন্য। হুম। তার মানে ওই যে রাষ্ট্রকে উনি দিক নির্দেশনা দিচ্ছেন যে নিরপেক্ষ হওয়ার দরকার নাই, আমাদের যারা প্রতিপক্ষ তাদের প্রতি নিরপেক্ষ হওয়ার দরকার নাই, নিরপেক্ষ থাকতে হবে, গণতান্ত্রিক থাকতে হবে শুধু জনগণের জন্য। আর তাদের ভাষায় যারা যুদ্ধাপরাধী এবং তাদের দোসর, তাদের জন্য একনায়কতান্ত্রিক কায়দায় ক্র্যাকডাউন চালাতে হবে। আপনি বিপদটা কি টের পেয়েছেন? যে 2008-এর নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 5 বছর, সেই 5 বছরের শাসনামল কিন্তু এতটা জুলুমের ছিল না, যেটা 2014-তে শুরু করার পর হয়েছে। কারণ ওই যে ওই দৃষ্টিভঙ্গিটা তখন যে আমাদের নিরপেক্ষ থাকার দরকার নাই, আমি যারা আমাকে বিরক্ত করবে না, যারা আমার পক্ষের, তাদের প্রতি আমি গণতান্ত্রিক আচরণ করব, কিন্তু যাদেরকে আমি নির্মূল করতে চাই, যারা আমার প্রতিপক্ষ, তাদের প্রতি আমার গণতান্ত্রিক আচরণ, আইন কানুন, রাষ্ট্র কি করলো না করলো, এগুলোর তোয়াক্কা করার দরকার নাই। জি, বুঝতে পারছি। ওই তো হ্যাঁ, ফ্যাসিজমের যেই আম, মানে যেটা ফ্যাসিজমের যে বীজটা হ্যাঁ, এখন সেটাকে এখানে সমস্যাটা হচ্ছে কি দেখুন, যে আমরা দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের মধ্যে থাকতে থাকতে, ফ্যাসিবাদ তো একটা কালচার, ফ্যাসিবাদের মধ্যে বসবাস করতে করতে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে ফ্যাসিবাদের উপাদান, ফ্যাসিবাদী মন মানসিকতা তৈরি হয়ে যায়। তো আমাদের সমাজ থেকে কিন্তু ফ্যাসিবাদ দূর হয় নাই। তো আমরা যদি সেই পুরনো ফ্যাসিবাদী সরকার যেভাবে ফ্যাসিবাদী হয়ে উঠলো, সেই একই প্রক্রিয়া যদি আমরা এখন অনুসরণ করি, তাহলে আমাদের মধ্যে যে ফ্যাসিবাদী প্রবণতাটা আছে আমাদের সমাজে, বর্তমান সমাজে, সেই ফ্যাসিবাদী প্রবণতাটা আস্তে 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 শক্তিশালী হয়ে আবার মাথা চাড়া দেবে, হয়তো একটা পাল্টা ফ্যাসিবাদ তৈরি করবে। এইটা বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। আমি যদি আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে উপদেষ্টা মাহফুজ আলম অগাস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই জুলাই জনপরিসরের একটা অনুষ্ঠানে উনি বক্তৃতায় বলেছিলেন, এই আশঙ্কাটাই ব্যক্ত করেছিলেন যে আমরা কি আবার ধরে ধরে মেরে ফেলবো নাকি আওয়ামী লীগের লোকজন, আবার একটা পাল্টা গণজাগরণ মঞ্চ ইন্ডিয়ার মদদে তৈরি হয়ে এই, মানে এই সাইকেলটা কি চলতে থাকবে নাকি, সেটা থেকে যে সে আমি তাকে ব্যাকট্র্যাক মারবো করছে। সে আমাকে মারবে। তো এই জন্য আমার কথা হচ্ছে যে রাষ্ট্রকে অবশ্যই একটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আমাদের সমাজের যে বিভেদগুলো আছে, অতীতের যে তিক্ততাগুলো আছে, সেটাকে যে কোনো উপায় সেটেল করার মধ্যে আনতে হবে আগে। সেটেল করার পর আপনি যদি আজকে সবাইকে নিয়ে সেটেল করেন যে ওকে এইটা নিয়ে ডাস্টবিন বানানো যায়, তখন রাষ্ট্রীয়ভাবে আপনি করেন, কোনো সমস্যা নাই। জি, বাট বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তো সালিম ভাই, আমি আপনার জবাব দিতেছি, এরপর আমরা শোটা শেষ করে দেব। আম, যেটা হলো যে আপনি যেই যে উদাহরণগুলা দিলেন বাংলাদেশের, আমার কাছে যেটা মনে হলো আহ, যে প্রথমে আমি আমার যুক্তিটা দেই। আমি সফটওয়্যার লাইনে কাজ করি, আমি একটা উদাহরণ দিই। ধরেন আমার কাছে, আপনার কাছে এরকম একটা মানে আহ, মানে পাসওয়ার্ডের কথা তৈরি হলো যে যার কাছে ধরেন একটা অ্যাডমিন থাকে বা সর্বোচ্চ প্রতিষ্ঠানে, এখন ধরেন প্রতিষ্ঠানে 100 বা 1000 মানুষ আছে, হোয়াট এভার, ওই জিনিসটা সিকিউর করতে হয় যে ওই জায়গায় যাতে কেউ না যেতে পারে। তো এটার জন্য করে কি, আমাদের আমাদের যেই প্রিন্সিপাল গুলা, সেটা হলো যে আপনার একটা একটা করে লেয়ার বানাও, সিকিউরিটির একটা করে লেয়ার বানাও। সিকিউরিটি লেয়ার কি, ধরেন একটা করে দরজা, একটা করে দরজা, একটা করে চাবি, একটা করে চাবি। ঠিক আছে? তো আপনি যেটা করলেন এটা পুরোপুরি মানে দরজাটা তো মানে ম্যানুয়াল। আমাদের এখানে আপনার অটোমেটেড করতে হয় যে ওকে ঠিক আছে, এটা আহ, এখানে গিয়ে কি মানে কেউ ঢুকতে পারবে না, এই করবে না। আলটিমেটলি আপনি যতগুলো লেয়ারই বসান, আপনি 5টা বসান, 10টা বসান, যেই লেয়ার, যত সিকিউরিটি বসান, শেষ পর্যন্ত পাসওয়ার্ডটা আপনার একটা মানুষের কাছে দিতেই হয়।
একটা বা দুইটা বা তিনটা মানুষের কাছে। তার মানে আপনার মানুষকে আপনার ট্রাস্ট করতেই হয়। তো সেইভাবেই আমি বলবো যে আপনি যা রাষ্ট্র যতই আপনি সুন্দর করেন, যত আপনি সিস্টেম করেন, যত ভালো ডিজাইনই করেন, আপনি যদি আলটিমেট নেতাটা আপনার ভালো না হয়, আপনি আহ, মানে আপনি ফ্যাসিস্ট সিস্টেমে থেকেও আপনি ভালো দেশ তৈরি করতে পারবেন, একনায়কতন্ত্র থেকেও আপনি সুন্দর একটা রাষ্ট্র উপহার দিতে পারবেন, আপনি ভালো সিস্টেম তৈরি করতে পারবেন। আর যদি আপনার নেতা খারাপ হয়, তখন আপনার যত ভালো সিস্টেমই দেন, সেটাকে সে যে কোনো উপায়ে এটাকে ড্যামেজ করবেন। ট্রাম্প আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আপনার আমেরিকার সিস্টেম অনেক সুন্দর এবং হোয়াট এভার ইট ইজ, কিন্তু সে বিভিন্ন লুপ হোল তৈরি করে আপনার আহ, মানে রাষ্ট্রকে আপনার ধ্বংস করার চেষ্টা করে। আমেরিকার সিস্টেমটা তো আপনি ধরবেন যে একটা উন্নত বিশ্বের মধ্যে অন্যতম ভালো একটা সিস্টেম, যে এখানে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স সুন্দর করে করেছে। তিনটা আপনার আহ, রাষ্ট্রীয় পাওয়ার মানে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, যাতে চেক এন্ড ব্যালেন্স থাকে। এর মধ্যেও সে বিভিন্ন লুপহোল তৈরি করে একটা ফ্যাসিস্ট সিস্টেম কায়েম করার চেষ্টা করতেছে। তো আমার প্রথম যুক্তিটা থাকবে এটা যে আপনি যতই করেন, যত সব, আপনি যে উদাহরণটা দিলেন সেটাই ধরি, এই লোকটা যার কথা আপনি বললেন সেই লোকটা কে? কর্নেল তাহেরের আপনার ভাই, সে সেই লোকটা, আপনি দেখেন এই লোকটা কে? সে নিজে সশরীরে আপনার ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে আপনার আক্রমণ মানে এই করছিল। ঠিক আছে, তার এই ধরনের ন্যাক্কারজনক কাজের উদাহরণ আছে। তারপর সে মানে ওপেনলি পাচাটা এবং আওয়ামী লীগের দালাল। শফিকুর রহমান, যদি আপনি যদি কাউন্টার ব্যালেন্স ধরেন যে শফিকুর রহমানের স্ট্যাটাসের সাথে আপনি ওই লেখাটা তুলনা করেন, তার 10 বছরে আমরা কখনো দেখিনি যে একটা ভালো লোক, সেটা হলে আমরা দুইজন তাকে সাপোর্ট করতাম, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার লেখা পড়তো না বা এই করতো না বা হোয়াট এভার ইট ইজ, সেই অবস্থানে হয়তো আসতে পারতো না, বা আমরাই তার মানে প্রতিদিন তাকে বকাঝকা করতাম। ঠিক আছে। আর তো ওই জায়গাটা থেকে আমি দেখি না যে তার ফ্যাসিস্ট হওয়ার। এখন আপনার সাথে আমি একটা ব্যাপারে 100% একমত, বাংলাদেশের পুরো সিস্টেমটাই ফ্যাসিস্ট। বাংলাদেশের মানুষের আপনার যে কোনো, আপনি পানের দোকানদার থেকে শুরু করে সবার সাথে কথা বলবেন, গৃহবধূ, সব ফ্যাসিস্ট। তার কথা হলো যে ওকে 20,000 মানুষ মেরে ফেলো, মানে যেই পক্ষেরই হোক, আওয়ামী লীগের পক্ষে হোক, বলো যে 20,000 মানুষ মেরে ফেলো। আপনি দেখেন, আপনার একটা মানে অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স দিতেছি। আমার এক আহ, এখানকার বড় ভাই কানাডাতে থাকেন, উনি অনলাইনেও একটু টুকটাক লেখালেখি করেন। উনি আমারে বলতেছে যে আগস্টের 6 তারিখেই 20,000 মানুষ মেরে ফেলা উচিত ছিল। আমি তাকে কোনোভাবেই বুঝাইতে পারি না যে এটা আপনি একটা রাষ্ট্রের মধ্যে করতে পারেন না, আপনি একটা ব্যাড এক্সাম্পল তৈরি করতেছেন, হোয়াট এভার। কিন্তু আপনার ওই যে আপনার মেন্টালিটি এটা তো যে কুইক সলিউশন লাগবে, মানে উইনার টেকস অল, মানে যেটা আমাদের নর্মাল মেন্টালিটি বাংলাদেশের। আইন কানুন, তারপর ওই প্রতিষ্ঠান, এগুলো তো আপনার সমাজের ভিতর থেকেই আসে। সমাজ যেটার চর্চা সেটার মধ্যে থেকে। বাংলাদেশের গোটা সিস্টেমই ফ্যাসিস্ট। আপনি ফ্যাসিজমের বাইরে কোথা দিয়ে যাবেন? আপনি যাওয়ার কোনো মানে এসকেপ করার কোনো রাস্তা নেই। এখন যেই প্রবণতাগুলো বলতেছেন, যদি ফ্যাসিস্টই হয়, তা আমরা কি আবার একটা ফ্যাসিস্ট ইসের দিকে যাব? আম, আপনি আরেকটা এক্সাম্পল দিলেন, সেটার কাউন্টারও আমি দিয়ে দিই এখানেই। মাহফুজ আলম, এটা সম্ভবত আগস্টের 5-6 তারিখে বলছে, নট মানে কিন্তু আমার যতটুকু মনে পড়ে আর কি, রিসেন্টলি হয়েছিল হোয়াট এভার ইট ইজ। তো সেই ক্লিপটা আমি শেয়ার করছি। তারপর দিনই সে বক্তব্য দিল, মাহফুজ আলম বক্তব্য দিল যে আওয়ামী লীগের ব্যান চাই, আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। মানে ভেরি কুইকলি সে ব্যাকট্র্যাক করলো তার যেই অবস্থান থেকে। 6 মাস আগে সে কিন্তু খুব সুন্দর একটা বক্তব্য দিছিল, এবং আমরা তাকে বলছিলাম ভেরি ব্রিলিয়ান্ট, তার মানে তো, এবং আমাদের অনেকেরই চিন্তা ভাবনা ছিল, এবং ওইটা হওয়া হয়তো স্বাভাবিকই ছিল ওই সময়, আমি বলবো না এটা অস্বাভাবিক কিছু, কারণ আমরা মাত্র জয়টা পেয়ে আমরা পেয়েছিলাম। তো ওই সময় আওয়ামী লীগ, আমরা ভাবছি যে রিকনসিলিয়েশন একটা প্রসেস হবে, আমরা সমাজকে এলিয়েনেট করতে চাই নাই। বাট এখন আমরা দেখতেছি যে তাদের মধ্যে তো বিন্দুমাত্র রিমোর্স নাই, বরঞ্চ তারা আরো কিছুদিন পর পর খুন, মানে রাষ্ট্র ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছে, আম, বিভিন্নভাবে মানুষকে খুন করার চেষ্টা করতেছে, ওপেনলি খুনের হুমকি দেওয়া হইতেছে। উম, আম, এবং শেখ হাসিনা তো আপনার আহ, মানে তার কোনো তার সে সেই পুরনো প্যাচাল, সেই পুরনো
তার ইসের মধ্যেই আছে, এবং ওই টক্সিক যেই কারণে সে ফ্যাসিস্ট হয়ে উঠছিল সেটা আছে। আচ্ছা, থার্ড আপনার যেই কথাগুলা সেটার আমি একটু মানে দ্বিমত করি। সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে রাষ্ট্র আপনার আম, কখনো আহ, মানে ফ্যাসিস্ট হওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আপনার আহ, মানে আমরা যদি একটা নিরপেক্ষ সিস্টেম তৈরি করি, আমরা আমরা যেহেতু আমরা আমরা কেন আমরা বলি যে শেখ হাসিনা তো ভালো ছিল, ঠিক না? মানে ওদের পক্ষের লোকের ধারণা, আমরা তাদের বিরোধিতা করছি কারণ আমরা জানি যে তারা খারাপ। এখন যদি তাই হয় তাহলে তো আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা একটা ভালো সিস্টেম তৈরি করতে পারবো। আমাদের মধ্যে যদি এই বিশ্বাস না থাকে যে আমরা ভালো সিস্টেম রিপ্রেজেন্ট করতে পারি, এবং যেই ফ্যাসিজম থেকে আসছে আম, সেখানে আমরা যাব না। যে কারণে আপনি দেখবেন যে কতগুলি সংস্কারের আপনার হয়েছে, আপনি নির্বাচন কমিশন সংস্কার বলেন, সংবিধান সংস্কার বলেন, তারপর আম, এরা, রাজনৈতিক দলগুলোর সংস্কার বলেন, বাংলাদেশের এই সংস্কারের কাজগুলো কিন্তু চলতেই আছে। এগুলো আপনাকে কি ইন্ডিকেশন দেয়? আপনাকে ইন্ডিকেশন দেয় যে সমাজটা একটা ভালো রাস্তার দিকে হাঁটতেছে। আপনি তো একজন সমাজের অবজারভার। আপনি যদি দেখেন উই আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। আপনাকে লাস্ট একটা কথা বলবো, আপনি গত 17 বছর এভিডেন্টলি দেখছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে, নিউজ সাইকেলে সারাদিন আপনি নিউজ দেখছেন, ইউটিউব দেখছেন, এই প্রত্যেকটা জায়গায় কোথায় ছিল আপনার টক্সিসিটি ছিল। আওয়ামী লীগের বক্তব্য ছিল আমরা যা করব করব, পারলে ঠেকা, লুটপাট ওপেনলি করব, প্রতিদিন লুটপাট, চেতনা, এটা সেটা। এখন আপনি আজকের সাইকেলগুলো দেখেন, নিউজ সাইকেলে এই জিনিসগুলো কমপ্লিটলি ওয়াইপড আউট। এখন আপনার হেলদি ডিবেট হয়, সরকারের সমালোচনা ওপেনলি চলতেছে, সরকারেরই হইতেছে আপনার আম, এবং অর্থনৈতিকভাবে মোটামুটি আমরা একটা স্টেবল পর্যায়ে আসছি, এটা ক্রেডিট যাবে আম, সরকারের। বাট তারা কিছু মেস আপও করছে, সেগুলোর ব্যাপারে অন্য একদিন হয়তো আলাপ করবো। কিন্তু আমি ওভারঅল বলবো যে যেই ফ্যাসিজমের যেই মানে আহ, কি বলে আতুর ঘর, সেই আতুর ঘরের আশেপাশেও আমরা নেই। আমরা আমরা কিন্তু আপনার যদি 71-এর আপনার পরবর্তী সময়ের যে এইগুলা দেখেন, আর্ট ওয়ার্ক গুলা দেখেন, সেখানে বলছে যে এই খুনি জানোয়ারদের হত্যা করতে হবে। ইয়াহিয়া খানকে একটা জানোয়ার তৈরি করে তারপর রাজাকারদের মারা থেকে শুরু করে সবকিছু। সেই হিসাবে তো আমরা কিছুই করিনি, জাস্ট একটা ডাস্টবিন। আহ, আমার মতে আমরা উই আর নট ডুইং এনাফ। আমাদের আরো মানে প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমিক ওয়েতে এটা করতে যাব, কিন্তু আমরা, আমার মনে হয় যে আমরা আসলে আমরা একে বেশি সুশীল, আমরা অতিরিক্ত সুশীল হতে পারে। এটা এটা আমাদের যে আমাদের অ্যান্টি যেই গ্রুপটা আছে, আহ, জামাত ইসলামের যেই ফ্রিঞ্জ গ্রুপটা, তারপর আম, ডানপন্থী যে গ্রুপটা আমাদের যে সমালোচনা করে, তাদের সমালোচনাটা আমি বলবো এটা অনেক ক্ষেত্রেই ভ্যালিড। আমরা টু সফট, আমরা অনেক মানে সেন্সিটিভ, অনেক মানে উদারমনা, আহ, আহ, মানে কোনো কোনো ক্ষেত্রে আপনার কঠোর হইতেই হবে, এটাই আমার বক্তব্য। এটা বলে আমি শেষ করতেছি। না, ঠিক জি আছে। সেলিম ভাই। না, না, আপনার অবস্থানটা আমার কাছে পরিষ্কার। এখন এক নম্বর বলি, আমি কিন্তু শফিক ভাইকে ফ্যাসিস্ট বলি নাই। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, দেখেন, শফিক ভাই কিন্তু না, আমার কাছে মনে হয়েছে যে আপনি বলছেন যে উনি যেই লেখাটা লিখছে ওখান থেকে, ওইটাই তো ডিবেটের উৎসটা, যে ওখান থেকে হয়তো ফ্যাসিজমের উৎপত্তি হইতে পারে, মানে ইটস দ্য পাল্টা ন্যারেটিভ, ফ্যাসিজম। হ্যাঁ, ইটস দ্য ন্যারেটিভ। হ্যাঁ। আমি যদি তো আরেকটু ক্লিয়ার ওইটা করি, ওইটা আমি পুরোপুরি করলাম, কারণ ওনার ভিতরে ফ্যাসিজমের কোনো না, না, উপাদান না, আমি না, দেখিনি। সেটা আমি বলি নাই কিন্তু। আমি কারণ আগেই আপনি বলছি। দেখেন একটা একটা ব্যাপার আপনি স্বীকার করবেন, লিডাররা কিন্তু প্রজেক্ট করে। লিডার হ্যাঁ, ইটসেলফ তার সোসাইটির উপরে, তার ইসের উপরে প্রজেক্ট করে। একটা ভালো লিডার। হ্যাঁ, এটা হচ্ছে ইটস এ ন্যারেটিভ, ইটস এ ন্যারেটিভ। আপনি দেখেন, শফিক ভাইকে কিন্তু গণশত্রু বানাইছে পিনাকি, জি। তাই না? শফিক ভাইয়ের নামে গণশত্রুর আপনি চিকাও মারা হয়েছে। হ্যাঁ। উনি এখন আগের মতো ফ্রিলি রাস্তায় চলাফেরা করতে পারেন না। ওনার কিন্তু রিসেন্টলি তার দীর্ঘদিনের পুরনো বাসা শাহিনবাগের বাসাও ছেড়ে দিতে হয়েছে। হুম। বাট দেখেন, এই একটা স্ট্যাটাসের পর সেই পিনাকি শফিক ভাইয়ের স্ট্যাটাস শেয়ার করছে,
লাভ সাইন দিয়ে। হুম হুম হুম। সো ইটস এ ন্যারেটিভ, হু ইজ ক্যাপচারিং দ্যাট? তার মানে আপনি, আমি বুঝতেছি আপনি বলতেছেন যে বাংলা ট্রাম্প যে হতে যায়, এই যে যে যা যে বাংলাদেশে মবক্রেসি চালু করতেছে, কথায় কথায় মানুষকে হুমকি দেয়, সেই লোকটা যেহেতু এন্ডোর্স করছে, হয়তো এটা একটা খারাপ দিকে তারা এটাকে না না নিতে পারে হয়তো। ওইটার, না না ওইটার জন্যই যে খারাপ দিক তা না। আমি বলতেছি যে আপনি যদি মানে কাঠামোগতভাবে আপনি একটা জায়গায় যদি শক্তভাবে না থাকেন, তাহলে আপনি যে কাজ করবেন সেগুলো যার যার সুবিধা মতো সে সে ব্যবহার করবে। জি। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? না না, পরিষ্কার, এটা হ্যাঁ, আমি যদি আপনার আপনি সাথে একমত। একটা নীতিগত অবস্থানে কাঠামোগত জায়গায় আপনি দৃঢ় না থাকেন, তাহলে আপনার প্রতিটা কাজ এক একজন এক একভাবে তার তার সুবিধা মতো ব্যবহার করবে, জি। এবং সবাই যার যার ফায়দা নেওয়ার চেষ্টা করবে। হুম হুম হুম। তো সেইটা আমাদের, আমরা তো এখন একটা রাষ্ট্র গঠনের চিন্তা করছি, আমরা জাতি গঠনের চিন্তা করছি, আমরা বিভেদ দূর করে কিভাবে আমরা এই 18 কোটি, এই মাত্র 55,000 বর্গমাইল এলাকায় ভারতের মতো একটা হোস্টাইল রাষ্ট্রের দ্বারা বেষ্টিত, এই আপনার যেখানে আপনার ভূরাজনীতিগতভাবে চীন যুক্তরাষ্ট্রের একটা গ্রেট কনফ্রন্টেশনের মাঝখানে ছোট্ট একটা বিন্দুর মতো এতগুলো মানুষ নিয়ে আমরা বসবাস করছি, এইখানে আমাদের নিয়ে খেলার লোকের অভাব নেই তো। জি। তার মধ্যে আমাদের অতটা সম্পদ নেই যে আমরা দীর্ঘমেয়াদে কোনো একটা কনফ্লিক্ট সাস্টেন করতে পারবো। তো সুতরাং আমাদের আমাদের স্বপ্নটাই হচ্ছে যে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করব যেখানে আমরা নিজেদের ভেদাভেদগুলো, পুরনো ভেদাভেদগুলো সেটেলমেন্টের মধ্যে যাব। এই যে আপনি বললেন রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশনের কোনো উদ্যোগ তো এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। কয়েকটা উদ্যোগ আছে মানে আপনার এই যে প্রথম আলোতে আমাদেরই আপনার এই যে ডক্টর সামারু মির্জা ব্রেনের সদস্য, না, উনি ওটা তো আপনার, উনি ওটা তো বলছেন। আপনার ওটা তো পাবলিক পরিসরে আপনার আলোচনা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। রাষ্ট্রের উদ্যোগ কোথায়? রাষ্ট্রের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, বাট কিছুই হয় না, এটা সত্য। হুম। তো না না, তো এগুলো তো রাষ্ট্রের প্রধান কাজ, জি। এগুলো রাষ্ট্রের কয়েকজন প্রধান কাজ। উপদেষ্টা এটা নিয়ে কথা বলছে, যেমন হ্যাঁ, নাহিদ তো ইসলাম আপনার সে, গতকাল। আমার কথা হচ্ছে সেগুলো দৃশ্যমান করুন, জি। সেগুলো দৃশ্যমান করুন, সেগুলোর পক্ষে জনমত গঠিত হোক। হুম হুম। কারণ আমরা চাই অপরাধীর আওয়ামী বিচার। লীগ ব্যান নিয়ে আপনার অবস্থান কি? আওয়ামী লীগ ব্যান নিয়ে আমার অবস্থান হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে ব্যান করার পক্ষে আমি না। ওকে। নির্বাহী বিভাগ একটা কাগজে স্বাক্ষর করে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করবে, এটা আমি কখনোই যৌক্তিক মনে করি না। যখন জামাতে ইসলামী নিষিদ্ধ করেছিল, তখন আমি ওপেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছিলাম যে ভবিষ্যতে জামায়াতের রাজনীতি আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এখন গণভোটের মাধ্যমে করা যেতে পারে, যদি কেউ করতে চায়। আই এম উইথ দ্যাট। ওকে, হুম লেটস গো টু দ্য পিপল। ইফ হুম পিপল ডিসাইড দ্যাট দিস পার্টি শুড বি ব্যান্ড, আই এম উইথ দ্যাট, আই এম ওকে, আই হ্যাভ নো প্রবলেম। হুম হুম আচ্ছা, আপনি যদি বিচারিক প্রক্রিয়া করেন যে ওকে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হচ্ছে, আদালত যে রায় দেবে আমি মেনে নেব। কিন্তু হুম আমি কখনোই মনে করি না যে একটা এক্সিকিউটিভ অথরিটির এই ক্ষমতা থাকা উচিত যে একটা সিগনেচারের মাধ্যমে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া, জি। বি ইট আওয়ামী লীগ, বি ইট জামায়াত, বি ইট এনি আদার পার্টি। হুম দ্যাটস হুম মাই হুম। ক্লিয়ার পজিশন। জি, বুঝতে পারছি। তো আমি আমাকে বলি সবসময়ই, মানে ফান্ডামেন্টালিস্ট আর কি, মৌলবাদী। মানে নিয়ম নীতি প্রতিষ্ঠান রক্ষার ক্ষেত্রে আমি ভয়ঙ্কর রকম ফান্ডামেন্টালিস্ট। জি কারণ আমি যেটা মনে করি যে এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, স্ট্রাকচার, একটা প্রতিষ্ঠান, কাঠামো, আইন কানুন নিয়ম, এগুলো হচ্ছে একটা রাষ্ট্র আর সমাজের স্ট্রাকচার। এখানে যদি আপনি এক জায়গায় ফ্র্যাকচার হয়, সেই ফ্র্যাকচারটা আস্তে 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 আপনার বড় হতে থাকে। হুম হুম আপনার পায়ের বড় হাতটাতে যদি একটা চোট খান, সেখানে যদি একটা ফাটল ধরে, সেটা যদি আপনি ট্রিট না করেন, তাহলে জি ওই ফাটল থেকে আপনার আস্তে আস্তে গ্যাংগ্রিন হবে। আপনার জি একটা পা কেটে ফেলতে হবে, তারপর আপনার কোমর পর্যন্ত কেটে ফেলতে হবে, আপনার চলাচল করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। আমি ওই দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখি। এবং আজকে আমাদের কাছে মনে হতে পারে, এই যে যেমন ধরেন যে জামাতের কোনো মানবাধিকার থাকার দরকার নাই, এই কথাটা আমরা গত 15 বছরে আওয়ামীদের কাছ থেকে অহরহ শুনেছি, তাই না? হুম এখন আমরা তো জামাত ইসলামের কেউ না, বরং জামাত ইসলামের যে রাজনীতি তার বিরোধিতাই করি সবসময়। হুম। কিন্তু তারপরেও তো আমরা ওই যে বয়ান সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। জি। তো
এখন আমরা যদি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে বয়ান তৈরি হচ্ছে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে, যেটা আপনার আমার যে কোর বিলিফ, স্ট্রাকচার, ইনস্টিটিউশন, সেটাকে ক্ষতিগ্রস্ত করে, সেটাকে তো আমি সমর্থন দিতে পারবো না। তার মানে এই না যে আমি আওয়ামী সিম্পাথাইজার। কিন্তু আবার দেখেন, এখানে কিন্তু একটা বিপদ আছে শফিক ভাই, যে আজকের ওনার প্রথম পয়েন্টে যেটা বলেছেন, যে এই সরকার তাদের প্রতি নিরপেক্ষ যারা এই সরকারের অংশীদার। এখন কে সরকারের অংশীদার সেটা কে নির্ধারণ করবে কিভাবে? দেখেন, আমার আমার 15 বছরের যে সংগ্রাম, যে অনলাইনের যে লাইফ, আপনার যে লাইফ, বা আমাদের শাহেদ আলম ভাইয়ের যে লাইফ, শুধুমাত্র শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার কারণে আজকে আমি আওয়ামী সিম্পাথাইজার কিন্তু তকমা মানে ট্যাগ অলরেডি পেয়ে গেছি। হুম হুম আমার হুম ওয়ালে কিন্তু গালিগালাজ। হুম হুম হুম। আপনি বললেন যে বাঙালি মানে সবকিছু ভুলে যায়। 6 মাস পরে আহ, আমাকেও তো কেউ বলতে পারে যে তুমি তো এই সরকারের অংশীদার না, তোমার প্রতি তো আমার নিরপেক্ষ থাকার দরকার নেই। এটা তো হয়েছে, তাই না? হ্যাঁ। এটা তো হয়েছে আওয়ামী আমলে, হুম হুম হুম। যে যাকে তাকে রাজাকার ট্যাগ দিয়ে তাকে ই করে ফেলা, ডিহিউম্যানাইজ করে ফেলা। তো আজকে যদি হ্যাঁ, এখানে আমি বলবো যে আমাদের ধরেন আপনার উপরে যদি আক্রমণ আসে, আমাদের চেইনটা কি? আমরা আপনার প্রোটেক্ট করব, ঠিক না? আমরা বলবো যে না, এটা আপনার মানে ভুল নো নো, বলতেছে। আমার পজিশন হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট এনি, মানে ব্যক্তির সাপোর্ট আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে ইনস্টিটিউশন আমাকে সাপোর্ট দিবে। না, ইনস্টিটিউশন তো আপনাকে বলতেছে না যে আপনাকে বইলে আপনাকে আমরা একটা কাকা, মানে ই না না, করে দেবো। কারণ দেখেন ব্যক্তির অবস্থান কিন্তু পরিবর্তিত হয়। এই যে না, আপনি তা বললেন, আপনি এই স্ট্যাটাস থেকে আপনি ওইখানে আপনি কিভাবে চলে যেতেছেন যে আপনি এটা দেখান যে এই সরকার, আম, যে ইন্টারিম সরকার বলেন অথবা শফিকুল আলমের পার্সোনাল স্ট্যান্স অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের অথবা কোনো উপদেষ্টা এমন কোনো একটা কাজ করছে যেটাতে আপনার মনে হয়েছে তারা কোনো ফ্যাসিস্ট কাজ করতে মানে করতে যেতেছে। সুইপিং, ধরেন আওয়ামী লীগের বললো যে ওকে ঠিক আছে, বিচার ছাড়া ফাঁসি দিয়ে দাও, অথবা তাদের মাইরে ফেলো, অথবা বলতেছে যে তাদের মানে বিদ্যুৎ মানে কাইটা দাও, অথবা তাদের ওই নাগরিক সুবিধা ওটা দিও না, ঠিক আছে? বা সেকেন্ড ক্লাস সিটিজেন বানাই দিল, বললো যে ওকে তোমরা এই লাইন ধরে আসবা বা তোমাদের একটা ব্যাচ দেওয়া হবে। নাথিং ইজ হ্যাপেনিং, মানে আপনি মনে হইতেছেন আপনি একটু অ্যালার্মিস্ট কথা বলতেছেন। না, অবশ্যই আমি অ্যালার্মিস্ট, কারণ আমি অ্যালার্মিস্ট হইতে বাধ্য হয়েছি গত 15 বছরের মানে এভলিউশনটা দেখে জি, আর কি। সেটা বুঝতে আওয়ামী পারছি লীগে তো এটা। শুরুতে এরকম এরকম করে নাই। হ্যাঁ। আওয়ামী লীগের না শুরুটা তো আপনি আমাদেরও হ্যাঁ, বলতেছেন যে আমরাও সুযোগ পাইলে আওয়ামী লীগ হয়ে যাব, মানে না আমরা না, বলতে শফিকুল আলম আপনি বা দেখেন মানুষের অবস্থান কিন্তু পরিবর্তন হয়। এই যে হ্যাঁ একটু হ্যাঁ। আগে বললেন যে মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম অগাস্টে এক কথা বলছেন, হুম হুম। আবার এখন আরেক কথা বলতেছেন, পুরো না তো বিপরীত আপনি কিন্তু। ইনপুটের উপরে আপনার পরিবর্তন হবে না, আপনি তো ইনপুট পাইতেছেন। আপনি তো অবস্থান চেঞ্জ করেন নাই, আপনি নতুন জ্ঞান আসতে আজকে থেকে 10 বছর আগে আপনি নিশ্চয়ই না, একটা অবশ্যই। অবস্থান আপনি হ্যাঁ, নতুন তথ্য অবশ্যই, এই জন্য ভিত্তিতে তো চেঞ্জ ব্যক্তির করছেন তো। অবস্থান পরিবর্তন হবে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। হ্যাঁ হ্যাঁ। আমার ওটা নিয়ে কোনো আমার ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আজকে ইমতিয়াজ মির্জা, আজকে আপনি আমাকে সাপোর্ট করতেছেন, আপনি যদি কালকে আমাকে সাপোর্ট না করেন, আই হ্যাভ নো প্রবলেম, আই হুম এম ফাইন উইথ দ্যাট। বাট আই ওয়ান্ট দ্য ইনস্টিটিউশন অ্যান্ড ল টু প্রোটেক্ট মি। জি। যে কালকে যদি ইমতিয়াজ মির্জা আমার মাথায় বাড়ি দিতে আসে, ইনস্টিটিউশন এবং ল যেন আমাকে প্রোটেক্ট করে, কারণ ওইটা অবশ্যই কখনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি, মানে এটা বুঝতে পারছি। ঠিক আছে। আম, দর্শকরা আপনারা দেখলেন, একটা সুন্দর আলোচনা হলো, আমাদের একটা ডিবেট সালিন ভাইয়ের সাথে আমি বেশিরভাগ ব্যাপারে একমত করি, আবার অনেক অনেক হিটেড ডিবেটও হয় আমাদের মধ্যে। এইটাই আমরা মনে করি গণতান্ত্রিক সমাজের, সুস্থ সমাজের একটা আম, একটা অন্যতম মানে উপাদান। আমি এরকম মানুষের সাথে চলতে পছন্দ করি যারা আমার সাথে দ্বিমত করে, এবং শুধু দ্বিমত না, ভেহেমেন্টলি দ্বিমত করে। আমি ইয়েস ম্যান পছন্দ করি না। আমি মনে করি যে ডিবেট হওয়া এটা খুবই, কারণ ডিবেট হলে যেটা হয় যে আমি নতুন কিছু জানতে পারি অথবা নতুন কিছু মানুষকে শিখাইতে পারি। আম, এবং মানুষ এটা বেছে নিতে পারে। আজকে আমাদের ডিবেট আপনি দেখলেন, আপনারা হয়তো কেউ সালিম ভাইয়ের সাথে একমত হবেন, কেউ আমার সাথে একমত হবেন, কিন্তু এই বিতর্কটা একটা সুস্থ সমাজের জন্য, সুস্থ একটা দেশের জন্য অত্যন্ত জরুরি। আম, তো আমাদের জানান আপনাদের কমেন্টে
কিরকম লাগলো, আপনার যদি আপনার নতুন কোনো টপিকে আমাদের ডিবেট করতে দেখতে চান, প্লিজ আমাদের কমেন্টে জানান। সালিম ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শকরা ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।